My dear students, how are you all? I think you are hale and hearty by the grace of Almighty Allah and are taking well preparation for the examination coming ahead. However, this is Dewan Mohammad Imdad, Assistant Professor, Department of English, Milestone College, Uttara, Dhaka. Today I have appeared before you with a very known topic, and it is the right form of the verb. My dear students, I know you have got much more information on this very topic from our seasoned and experienced teacher. Today, I will not go into detail, but I will just remind you some of the basic rules that you can cement by today's lecture and that of the lectures given by our teachers. My dear students, for a couple of days we are taking some revision classes, and today is not exception. I will take our revision class of right form of the verb, my dear students, and for these I know you have book in front of you. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি তোমাদের সামনে বইটি আছে। আমরা যে নবোদয় বইটি প্রেসক্রাইব করেছি সেখানে 309 নম্বর পেজে 96 নম্বর মডেলটি আমরা আজকে করাবো, যেখানে একটি রাইট ফর্ম অফ দি ভার্ব রয়েছে। অর্থাৎ প্রিভিয়াসলি কয়েকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। এই রাইট ফর্ম অফ দ্য ভার্বে আগে এটা ছিল 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে মার্ক ছিল 5, গ্যাপ ছিল 10টি। বর্তমানে সেই আইটেমটি 4 নম্বরে চলে আসছে, যেহেতু প্রথম দিকের একটা আইটেম বাদ দেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন হিসেবে এসেছে এবং এখানে তোমার গ্যাপ হলো 14টি, এন পর্যন্ত, এ থেকে এন পর্যন্ত, এবং মার্ক হলো 0.5 করে প্রতিটি গ্যাপে 7 নম্বর। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মনে রাখতে হবে যে এই প্রশ্নটি লিখতে গেলে তুমি শুধুমাত্র প্রত্যেকটি অ্যালফাবেটের এগেইনস্টে ভার্বের যে সঠিক রূপটি সেটি তুমি লিখবে, পুরো প্যাসেজটা লেখার কোনো প্রয়োজন নেই। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো এবং তোমরা বইটি তোমাদের টেবিলের সামনে রাখো এবং এটা আমার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করো। আমরা প্র্যাকটিস করার সময়ে যে সমস্ত রাইট ফর্ম অফ দ্য ভার্ব গ্যাপগুলোতে বসবে সেটা কেন বসলো, কি কারণে বসলো, আমরা এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমার প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড নলেজ আছে, অর্থাৎ যে লেকচার তুমি অলরেডি আমাদের টিচারের কাছ থেকে শুনছো এবং আমার কাছ থেকে আজকে যেটা শুনছো, দুটোর কম্বিনেশন করে, দুটোকে জ্যাক্সটাপোজ করে তুমি আবার নতুনভাবে এটাকে শানিত করতে পারো, সেই লক্ষ্যে মূলত বইটি সামনে রাখো। আসো এবং বইটি আমি বলেছি 309 নম্বর পেজে 96 নম্বর মডেলটা তুমি খেয়াল করো। মাই ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য সেন্টেন্স রিটেন ইন দ্য হোয়াইট বোর্ড। আমরা বোর্ডে একটা সেন্টেন্স লিখেছি, খেয়াল করো। কোঅপারেশন মিনস টু ওয়ার্ক টুগেদার ফর দ্য বেনিফিট অফ অল। এখানে আমাদের চেঞ্জ যেটা করতে হবে সেটা হলো টু ওয়ার্ক। আমরা অলরেডি তোমাদের শিখিয়েছি যে দুটো ভার্ব যদি পরপর থাকে তাহলে গ্যাপের ভার্ব অর্থাৎ ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সেই নিয়মটা তুমি যদি এখানে সেট করো তাহলে আনসারটা অলরেডি কিন্তু আমরা পেয়ে যাই। অর্থাৎ আনসারটা হবে কোঅপারেশন মিনস ওয়ার্কিং টুগেদার ফর দ্য বেনিফিট অফ অল। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আবার বলছি, যখন দুটো ভার্ব পাশাপাশি বসে অর্থাৎ গ্যাপে একটা ভার্ব তার আগে একটা ভার্ব থাকে, তাহলে অবশ্যই গ্যাপের ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব, যে কারণে আনসারটা হলো ওয়ার্কিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দ্বিতীয় সেন্টেন্সটি খেয়াল করো, এখানে কি আছে। উইদাউট কোঅপারেশন মডার্ন সোসাইটি এক্সিস্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি বলি উইদাউট কোঅপারেশন মডার্ন সোসাইটি এক্সিস্ট, তাহলে তথ্যগত যে ভুল সেটা হবে যে কোঅপারেশন ছাড়া আধুনিক যে সমাজ সেটা টিকে থাকতে পারে, তার অস্তিত্ব থাকতে পারে। অ্যাকচুয়ালি আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড নলেজ সেটা হলো কোঅপারেশন ছাড়া আধুনিক সমাজ ব্যবস্থা টিকে থাকতে পারে না। তোমার এই প্রশ্নটিতে কিন্তু একথা বলা নাই মেক নেগেটিভ হোয়ার নেসেসারি অর ইউজ নেগেটিভ পার্টিকেল হোয়ার নেসেসারি। রাদার এখানে তোমাকে সেন্সটা আনতে হবে এবং সেন্সটা আনার জন্য এটাকে নেগেটিভ যদি করতে হয় সেই ক্ষেত্রে ক্যান নট, কুড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, যা কিছু আনতে হয় সবই করতে হবে। আর এই কারণে এটার নাম দেওয়া হচ্ছে রাইট ফর্ম অফ দি ভার্ব। ভার্বকে সঠিক করতে গিয়ে যা কিছু আনতে হয় সব কিছু কিন্তু তোমাকে আনতে হবে। ফলে এখানে আমরা কিন্তু অ্যাকর্ডিং টু আওয়ার ব্যাকগ্রাউন্ড নলেজ আমরা বলতে পারি উইদাউট কোঅপারেশন মডার্ন সোসাইটি কি টিকে থাকতে পারে না। সো আমরা আলটিমেটলি আনসার লিখতে পারি ক্যান নট এক্সিস্ট, ক্যান নট এক্সিস্ট। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস এই নিয়মটা তুমি বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্টস, তৃতীয় এক্সাম্পলটা খেয়াল করো। Cooperation see at its best among farmers in the dry regions of some parts of
অস্ট্রেলিয়া অ্যান্ড আমেরিকা। আমরা এখন কি ব্যবহার করতে পারি রাইট ফর্ম অফ দ্য ভার্বের এই গ্যাপটিতে? আমরা জানি কোঅপারেশন ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেটা নিজে কিছু দেখতে পারে না, বরং এই ফার্মারদের মধ্যে, স্পেশালি অস্ট্রেলিয়া এবং আমেরিকান কিছু ড্রাই এরিয়ার ফার্মারদের মধ্যে এই কোঅপারেশন, দ্যাট ইজ সহযোগিতাটা দেখা যায়। যেহেতু এটাকে দেখা যায়, তাহলে আমরা এটাকে প্যাসিভ করব। ইজ আমাদের তো জানাই আছে যে অ্যাক্টিভ প্যাসিভের সংজ্ঞায় আমরা তোমাদেরকে বলেছিলাম যে ইফ দ্য সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন we have to use active voice, and if the subject is not the doer of the action, that is the action is acted upon the subject, we have to use passive voice. সেই ক্ষেত্রে কোঅপারেশন নিজে দেখে না, কোঅপারেশন দেখা যায় কিছু মানুষের মধ্যে। ইন দ্যাট কেস এটা আলটিমেটলি প্যাসিভ হবে, এবং প্যাসিভের স্ট্রাকচার তো আমরা তোমাদের বলে দিয়েছি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব যে মাস্ট, অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু প্যাসিভ ভয়েস হবে না। ফলে আমরা সরাসরি বলতে পারি কোঅপারেশন ইজ সিন, দেখা যায়। Cooperation is seen, তাহলে আনসারটা দাঁড়াচ্ছে cooperation is seen at its best among farmers in the dry region of some parts of Australia and America. My dear student, আশা করি নিয়মটি অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। My dear students, এই এক্সাম্পলটি খেয়াল করো, the fields irrigate in this region. এখন আমরা যদি সহজভাবে প্রশ্ন করি যে ফিল্ডস নিজে নিজেকে ইরিগেট করতে পারে না, বরং এজেন্ট দরকার। এজেন্ট মানে হলো যিনি কাজটা করবে, সেই এজেন্টটা দরকার। এখানে অ্যাক্টিভ সেই এজেন্টটা নাই, বরং মাঠকে ইরিগেট করে হয়তো ফার্মার্স অথবা সামবডি এলস। যেহেতু এখানে সাবজেক্ট ইজ উজ্জ্ব আছে, তাহলে আমরা কি করব, এটাও আবার প্যাসিভ হয়ে গেল, কারণ ফিল্ড নিজেকে নিজে ইরিগেট করতে পারে না, একে ইরিগেট করার জন্য কোনো ব্যক্তি লাগে, এজেন্ট লাগে। ফলে দ্য ফিল্ড যেহেতু প্লুরাল, অতএব আলটিমেটলি, এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে শুরুতে আমরা লিখব আর, দ্য ফিল্ডস আর, এবং যেহেতু আমরা আর লিখলাম তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। দ্য ফিল্ডস আর ইরিগেটেড, আই ডাবল আর আই জি এ টি, এটা হয়ে যাবে আই ডাবল আর আই জি এ টি টি, ইরিগেটেড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগেরটাও আমরা প্যাসিফিক করেছি, এটাও প্যাসিফিক করলাম। যেহেতু এখানে কোনো এজেন্ট নাই, সে কারণে কিন্তু আমরা এটাকে প্যাসিভে করেছি, কেননা ফিল্ড নিজেকে ইরিগেট করতে পারে না, এজেন্টের প্রয়োজন, ফার্মার্স বা সামবডি এলস, যেটা বারবার আমি রিপিট করছি তোমাদের। সো এটাও আমাদের সেই প্যাসিভ স্ট্রাকচারে পড়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে এই এক্সাম্পলটি খেয়াল করো, ক্রপস নট গ্রো উইদাউট ওয়াটার। এখন বোঝাই যাচ্ছে যে ফসল এখানে পানি ছাড়া উৎপাদন করতে পারা যায় না। ওই যে করতে পারা, দ্যাট ইজ করতে পারা, বাংলাটা দেখো যে করতে পারা যায় না, ফসল উৎপাদন করতে পারা যায় না বা করা যায় না। সেই ক্ষেত্রে এখানে ক্রপসের কোনো এজেন্ট নাই, কোনো ব্যক্তি নাই, অর্থাৎ ফসল নিজেকে নিজে উৎপাদন করতে পারে না, এজেন্টের প্রয়োজন। এটাও কিন্তু সেই ধরনের একটা সেন্সে চলে আসবে। তাহলে ক্রপস করতে পারা, ক্যান মানে পারা। আচ্ছা, যেহেতু এখানে কোনো এজেন্ট নাই, এটাও প্যাসিভে চলে যাবে। যদি প্যাসিভে চলে যায় তাহলে বি হবে, ক্যানট বি, এবং মূল যে ভার্বটা আছে তখন তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, দ্যাট ইজ ক্রপস ক্যানট বি গ্রোন উইদাউট ওয়াটার। পানি ছাড়া ফসল উৎপাদন করতে পারা যায় না। সো আনসার উড বি ক্যানট বি গ্রোন। মাই ডিয়ার স্টুডেন্টস, look at this sentence also. Water bring to the fields without streams being trapped higher up. Here, water bring to the field, পানি নিজে শস্য ক্ষেত্রে আসে না, বরং পানিকে আনা হয়। এখানেও কিন্তু আমরা এজেন্টের অ্যাবসেন্স লক্ষ্য করতে পারছি, ফলে এটাও কিন্তু সেই প্যাসিভেই হবে। ফলে আমাদের আনসার গিয়ে দাঁড়াবে ওয়াটার ইজ ব্রট, পানিকে আনা হয়, পানি আনে না, পানিকে আনা হয় ক্ষেতের মধ্যে। সো যেহেতু এখানে এজেন্ট নেই, অ্যাজ ইউজুয়াল আগে যেটা আমরা আলোচনা করেছি, এখানেও কিন্তু সেই সেম নিয়মটা অ্যাপ্লিকেবল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছো কি হয়েছে? ওয়াটার ইজ ব্রট, পানিকে আনা হয় টু দ্য ফিল্ডস। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দুটো এক্সাম্পল লক্ষ্য করো, অর্থাৎ এই রাইট ফর্ম মতো ভার্বের দুটো সেন্টেন্সের যে গ্যাপ দুটো আছে, আমরা এখন এই দুটো পূরণ করবো। প্রথমে আছে ফর দিস পারপাস ক্যানালস অ্যান্ড ড্যামস বিল্ড। অ্যাকচুয়ালি ক্যানালস অ্যান্ড ড্যামস নিজে নির্মাণ করা যায় না বা নিজে নির্মিত হতে পারে না, সেই ক্ষেত্রে এজেন্ট দরকার। এখানেও কিন্তু কোনো এজেন্ট নেই। যেহেতু ক্যানালস এবং ড্যামস
এটা প্লুরাল সাবজেক্ট, তাহলে আমরা ব্যবহার করব আর, এবং যখন আমরা আর ব্যবহার করলাম তখন মূল ভার্ব যেটা ছিল তার পাস্ট পার্টিসিপল হয়ে গেল। আর বিল্ট অর্থাৎ ক্যানালস এবং বাঁধকে নির্মাণ করা হয় বাই দ্য ফার্মার্স, অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে কোনো এজেন্ট নাই বিধায় আমরা এটা প্যাসিভে করেছি। দ্বিতীয় বাক্যটা খেয়াল করো, দ্য ক্যানালস কাট থ্রু দ্য ফিল্ডস অফ মোর দেন ওয়ান ফার্মার। এখানেও কিন্তু এজেন্ট অর্থাৎ দ্য ক্যানাল নিজে নিজে কাটতে পারে না নিজেকে, ফলে এখানেও এজেন্টের প্রয়োজন। এটাও কিন্তু দেখো প্যাসিভে ব্যবহৃত হয়েছে। তো যেহেতু ক্যানালস এখানে প্লুরাল আছে তাহলে আমরা অলরেডি আবার আর নিলাম দ্য ক্যানালস, এবং কাটের তিনটা ফর্ম কিন্তু এক, অর্থাৎ কাট কাট কাট। মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্নটিতে লক্ষণীয় যে বিষয়টি সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো যে প্যাসিভের ব্যবহারটা কিন্তু অনেক বেশি হচ্ছে এখানে, এবং আমি বারবার একই জিনিস আলোচনা করার কারণে আশা করি তোমাদের বিষয়গুলো ইনকালকেট হয়ে যাচ্ছে। তাহলে আমরা অলরেডি জি এবং এইচ এর আনসার আমরা করলাম, এবার আমরা পরবর্তী আনসারগুলোতে কি বসবে আমরা এবার দেখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, এই এক্সাম্পলটা খেয়াল করো। মাই ডিয়ার স্টুডেন্টস, দোজ হু লিভ হায়ার আপ দ্য ভ্যালি দেন আদার অ্যালাউড টু বিল্ড ক্যানালস থ্রু দেয়ার ল্যান্ডস। এখানে দোজ হু বোঝা যাচ্ছে যারা বাস করে, ফলে আমাদের আই নাম্বার কিন্তু পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। যারা বাস করতেছে উঁচু এলাকায় পর্বতের, দ্যাট ইজ উপত্যকার উঁচু এলাকায় যারা বাস করতেছে, দেন দ্য আদার্স, তারা অনুমতি দেয় না, মূলত তাদেরকে অনুমতি দেওয়া হয় বিল্ড দেয়ার ক্যানালস। সো তাদেরকে যেহেতু অনুমতি দেওয়া হয় তারা দেয় না, এটা কিন্তু এই কারণে আবার প্যাসিভ হয়ে যাচ্ছে। সো দোজ হু সাবজেক্টে কিন্তু প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে আমরা যেতে আদার্স আর অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া হয় যে তারা এই কাজটা করুক বা তাদের জমির উপর দিয়ে ক্যানালটা যাতে তৈরি করতে দেওয়া হয়, তাদেরকে অনুমতি দেওয়া হয়, তারা অনুমতি দেয় না। সেই কারণে এটা কিন্তু আমরা প্যাসিভাইজেশন, দ্যাট ইজ প্যাসিভ করেছি। বারবার কিন্তু আমি বলছি যে এই প্রশ্নটিতে দেখা যাচ্ছে প্যাসিভের এক্সেসিভ ইউজ। এতে করে ভালো হলো যে আমরা প্যাসিভের টোটাল ফরম্যাটটা, স্ট্রাকচারটা আমরা কিন্তু বারবার বলার কারণে অলরেডি আমাদের ইনকালকেট হয়ে গেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটু খেয়াল করো। ইন টাইমস অফ ড্রাউট মানে খরার সময়, all be able to share the water, আমরা কিন্তু জানি যে if the subject is third person singular number তখন আমরা ভার্বের শেষে s by a যোগ করি। আবার if the subject is third person singular number তখন আমরা সাধারণত is ব্যবহার করি বা was ব্যবহার করি যদি সেটা পাস্টে থাকে। কিন্তু যখন সাবজেক্টটা প্লুরাল হবে আমরা সংক্ষিপ্তভাবে সেটাকে বোঝাই যে ps equal to pv। ইট মিনস যদি সাবজেক্টটা প্লুরাল হয়, সাবজেক্ট এটা প্লুরাল সাবজেক্ট ইকুয়াল টু প্লুরাল ভার্ব মানে পিভি প্লুরাল ভার্ব। এখানে খেয়াল করো প্লুরাল সাবজেক্ট আছে হলো অল, তাহলে অলের সাথে প্লুরাল ভার্ব প্রেজেন্টে আছে তাহলে আর হবে। আবার আমরা বলি যে সিঙ্গুলার সাবজেক্ট এস এস ইকুয়াল টু এস ভি, দ্যাট ইজ সিঙ্গুলার সাবজেক্ট তার সাথে হবে সিঙ্গুলার ভার্ব। এখানে যেহেতু অল প্লুরাল ম্যাথমেটিক্যাল টার্মের মতো, তাহলে আমরা আলটিমেটলি এখানে কে নাম্বারের আনসার ব্যবহার করতে পারি আর all are able to share the water। My dear students, এই সূত্রটা মনে রাখলেই হবে ps equal to pv, that is plural subject equal to plural verb, ss equal to sb, that is singular subject equal to singular verb। My dear students, এরপর আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। My dear students, এবার এই এক্সাম্পলটি খেয়াল করো। Instead of take all water for themselves, the farmers on the higher land leave enough for their neighbors down the valley. Look at the word. So before the gap, আমরা গ্যাপের পূর্বে একটা শব্দ দেখতে পাচ্ছি। টোটালি এটা হলো অ্যাকচুয়ালি একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ ইনস্টিড অফ, যেটার বাংলা অর্থ হলো পরিবর্তে। সো আমরা জানি একটা নিয়ম যে গ্যাপের আগে যদি প্রিপোজিশন থাকে PRE PUSI TION প্লাস এরপরে ভার্ব যদি ব্যবহার করো তার সাথে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে, যেটাকে আমরা except to EXCEPT except to, বা টু যখন আবার ফ্রেজের অংশ হবে তখন কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। ইফ আই সে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টমড টু, এগুলোর পর কিন্তু ভার্বের সাথে আবার আইএনজি হবে। কিন্তু টু যখন বেসিক ইনফিনিটিভ হবে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে না। এজন্য স্বতঃসিদ্ধ নিয়ম আমরা যেটা শিখাই যে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি এক্সেপ্ট টু। তো এখানে ইনস্টেড অফ ইজ এ প্রিপোজিশন, এরপরে ভার্ব আছে টেক,
তো আলটিমেটলি আমরা এখানে যে আনসারটি অর্থাৎ রাইট ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার করতে পারি সেটা হলো টেকিং। তাহলে কি দাঁড়াচ্ছে? Instead of taking all water for themselves, the farmers on the highland leave enough for their neighbors down the valley. তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মনে রাখতে হবে, আশা করি বুঝেছো যে প্রিপোজিশনের পরে আমরা গ্যাপে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। তবে খেয়াল রাখবো সেই প্রিপোজিশনটা যদি টু হয় অর্থাৎ ইনফিনিটিভ টু হয় তখন কিন্তু ভার্বের শেষে আইএনজি যোগ করা যাবে না। কিন্তু এই টুটা যদি আবার ফ্রেজাল টু হয়, যেটাকে আমরা বলি ফ্রেজাল টু, যেমন কিছুক্ষণ আগে আমি এক্সাম্পল দিলাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই রাইট ফর্ম অফ দ্য ভার্বসের সেই এক্সাম্পলটির ফ্যাগ এন্ডে চলে আসছি। খেয়াল করো যে লাস্টে কি আছে, ফার্মিং ইন ড্রাই সিজন মেড পসিবলি বাই সাচ কোঅপারেশন। এই ধরনের সহযোগিতার কারণেই মূলত ফার্মিংটা এই শুষ্ক এলাকায়ও সম্ভব। তাহলে ফার্মিং ইন ড্রাই সিজন, কোনো এখানে অ্যাজেন্ট নাই এবং সাবজেক্ট হলো ফার্মিং, তাহলে এটাকেও কিন্তু আমাদের প্যাসিভ করতে হচ্ছে। ইজ মেড, তাহলে দাঁড়াচ্ছে ফার্মিং ইন ড্রাই এরিয়াস ইজ মেড পসিবলি বাই সাচ কোঅপারেশন, এরকম সহযোগিতার কারণে। By cooperation, farmers have learned to make even the desert produce crops. এখানে মূলত খেয়াল করো যে শস্যগুলো সাধারণত মরুভূমিতে হয় সেগুলো কিন্তু সম্ভব হয়েছে এই কোঅপারেশনের মাধ্যমে। ফলে এখানে আমরা যদি পরিবর্তন নাও করি এর নাম্বারে তাহলেও কিন্তু সমস্যা নেই। ডেজার্ট প্রডিউস ক্রপস অর্থাৎ যেগুলো মরুভূমিতে হয় সেই শস্যগুলো, ডেজার্ট প্রডিউস ক্রপস, ইভেন উই ক্যান সে ডেজার্ট প্রডিউসিং ক্রপস। ইভেন আমরা এখানে কিন্তু ডেজার্ট প্রডিউসিং ক্রপসও দিতে পারবো, PRODUCING, অর্থাৎ যেগুলো মরুভূমিতে হয় সেই ফসলগুলো ফলানো সম্ভব হচ্ছে এই কোঅপারেশনের কারণে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিস্তৃত আলোচনায় আমি বোঝাতে চেষ্টা করেছি যে হোয়াট অ্যান্ড হোয়াই, কি বসেছে এবং কেন বসেছে সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। মাই ডিয়ার স্টুডেন্ট, এভাবে যদি তুমি অ্যানালাইটিক্যাল ওয়েতে কিংবা যেটাকে আমরা বলি যে এক্সপেরিমেন্টাল মেথডে তুমি করো কি এবং কেন এর দ্বারা, তাহলে আশা করি প্রত্যেকটা প্রবলেমের আশু সমাধান কিন্তু তোমার কাছে আছে। তোমাকে প্রশ্ন করতে হবে হোয়াট এবং উত্তর খুঁজতে হবে নিজে নিজেই হোয়াই, কি হলো এখানে, কেন হলো। যখন এই এক্সপেরিমেন্টাল মেথডে তুমি কিছু করবে তাহলে আশা করি যে সকল ক্ষেত্রে তুমি সফল হবে। আজকের এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে এভাবে আমরা এক্সপেরিমেন্টাল ওয়েতে কাজগুলো করলে আমরা সুফল পাবো। এটা শুধু ইংরেজির ক্ষেত্রে না, সব সাবজেক্টের কিন্তু আইডেন্টিক্যাল, অর্থাৎ সব সাবজেক্টেই একই জিনিস আমরা যদি প্রয়োগ করি তাহলে বেটার বেনিফিট আমরা পাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং সবার সুস্বাস্থ্য কামনায় শেষ করছি।